স্বাগত জানাই নিজ বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। যে ক্লাস 9 এর চ্যাপ্টার 2 থেকে আলোচনা করব কোষ প্রাচীর, কোষ পর্দা এবং সাইটোপ্লাজম। প্রথমেই আসি সেটা হলো কোষ প্রাচীর। দেখো এই যে কোষ প্রাচীর এটা কাদের দেহে থাকে? এই যে কোষ প্রাচীর থাকে হলো সাধারণত উদ্ভিদ কোষে। প্রাণী কোষের ক্ষেত্রে এই যে কোষ প্রাচীর এটা দেখা যায় না প্রধানত, ঠিক আছে। কিন্তু বেশ কিছু ব্যাকটেরিয়ার দেহ কিন্তু এই কোষ প্রাচীর দেখা যায়, কিন্তু তাদের যে গঠন মানে তাদের যে উপাদান সেটা আলাদা। এবার এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর কাকে বলছে? তার মানে একটা কোষের বাইরে আবরণ থাকে, সবচেয়ে বাইরে যে আবরণ, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সবচেয়ে বাইরে যে আবরণ থাকছে সেটাই হলো কোষ প্রাচীর। কাকে বলছে? উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে সেলুলোজ নির্মিত জড় পদার্থের একটা দৃঢ়, পুরু, ভেদ্য, স্থিতিস্থাপক আবরণ আছে। তাহলে এই আবরণটার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেটা দৃঢ় মানে প্রচন্ড শক্ত হচ্ছে, ভেদ্য মানে এটাকে ভেদ করা যায়, তৃতীয় হলো এটা স্থিতিস্থাপক। এগুলো এইরকম আবরণ থাকছে, সেটা কি বলছে হলো কোষ প্রাচীর। আচ্ছা দেখো বোর্ডে আমি একটা ছবি এঁকেছি, সেটা হলো কোষ প্রাচীরের চিত্র। এটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে। এটা একটা উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের ক্ষেত্রে একদম ভিতরে মানে এটা একটা উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষের একদম ভিতরে এই যে আবরণ এটা হলো তোমার প্লাজমা পর্দা, ঠিক আছে। তাহলে এটা হলো প্লাজমা পর্দা বা যেটাকে বলে কোষ পর্দা। তাহলে একদম ভিতরের এই যে আবরণ এটা হলো প্লাজমা পর্দা, ঠিক আছে। আচ্ছা প্লাজমা পর্দার ওপরে দেখো যে জায়গাটায় আমি সবুজ কালিতে ডট দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এই জায়গাটা, এই যে সবুজ কালিতে যেখানটা ডট দিয়েছি এই জায়গাটা হলো তোমার গৌণ প্রাচীর। তাহলে এই জায়গাটা হলো গৌণ প্রাচীর। তাহলে একটা কোষের বাইরে আবরণ রয়েছে হলো প্লাজমা পর্দা, তারপর থাকছে হলো গৌণ প্রাচীর। গৌণ প্রাচীরের উপরে একটা লেয়ার রয়েছে, এইটা হলো প্রাথমিক প্রাচীর। তাহলে এইখানটা হলো তোমার প্রাথমিক প্রাচীর। এই যে প্রাথমিক প্রাচীর, এই প্রাথমিক প্রাচীরের উপরে থাকছে হলো মধ্য পর্দা বা মধ্য ল্যামেলা। তাহলে এই জায়গাটা হলো মধ্য পর্দা বা মধ্য ল্যামেলা। বোঝাতে পারলাম? তাহলে এই যে তিনটে অংশ, গৌণ প্রাচীর, প্রাথমিক প্রাচীর, মধ্য পর্দা, এটা কোষ প্রাচীরেরই অংশ। তাহলে কোষ প্রাচীরের যদি অংশগুলো দেখি, তিনটে অংশ কোষ প্রাচীরের, ঠিক আছে। বাইরের থেকে ভিতরের দিকে যদি দেখি, একদম প্রথমে আসি হলো মধ্য পর্দা। তাহলে প্রথমটা কি? মধ্য পর্দা। একদম বাইরে থেকে ভিতর দিকে আমি বলছি কিনা, ভিতর থেকে বাইরে বলছি না, বাইরের দিক থেকে ভিতর দিকে যত কোষের দিকে এগোতে থাকছি, প্রথমে আসে হলো মধ্য পর্দা। যে দুটো উদ্ভিদ কোষের মধ্যে যে আন্তঃকোষীয় যে ধাত্র থাকে, আন্তঃকোষীয় মানে দুটো কোষের মাঝের যে তরল, সেটাকে বলছে আন্তঃকোষীয় তরল। যে আন্তঃকোষীয় অংশে দুটো কোষের মাঝের অংশে একরকম ধাত্র থাকছে বা তরল থাকছে, সেইটাকেই বলা হচ্ছে হলো তোমার, সেটাকেই বলা হচ্ছে হলো মধ্য পর্দা বা মধ্য ল্যামেলা। এটা প্রধানত গঠিত হয় ক্যালসিয়াম পেকটেট ও ম্যাগনেসিয়াম পেকটেট দিয়ে, ঠিক আছে। নামটা মনে রাখবে, ক্যালসিয়াম পেকটেট ও ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা গঠিত, ঠিক আছে। তাহলে যদি আঁকো তোমরা এই জায়গাটা, যে ছবি আছে বইতে খুব ভালো করে দেখে পড়বে। একদম ধারের দিকে যে ধরো আস্তরণ, সেইটা হলো তোমাদের মধ্য পর্দা, ঠিক আছে। মধ্য পর্দার পরে আসছি যেটা, সেটা হলো প্রাথমিক পর্দা। আমি ঠিক করে লিখি, প্রাথমিক পর্দা, ঠিক আছে। আচ্ছা এইটা যদি হয় তোমার মধ্য পর্দা, তার উপরে এরকম একটা অংশ গেছে যেটা হলো প্রাথমিক পর্দা। তাহলে এইটা যদি হলো মধ্য পর্দা, আমি শুধু পর্দাগুলো বোঝাবার জন্য ছোট করে রাখছি। তাহলে এই অংশটা হলো কি? প্রাথমিক পর্দা। প্রাথমিক পর্দা তাহলে কোথায় অবস্থান করছে? মধ্য পর্দা আর গৌণ পর্দার মাঝে অবস্থান করছে হলো প্রাথমিক পর্দা। এইটা যথেষ্ট পাতলা হয় এবং ভেদ্য হয়, মানে এটা পাতলা এবং এটাকে ভেদ করা যায়। এটা প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত। তাহলে এটা তৈরি হলো সেলুলোজ দ্বারা, ঠিক আছে। তাহলে এই অংশটা হলো প্রাথমিক পর্দা। ভিতরে থাকছে আরো একরকম পর্দা, সেইটা হলো গৌণ পর্দা।
ঠিক আছে। তাহলে এই যে অংশটা, এই অংশটা হলো গৌণ পর্দা হিসেবে কাজ করছে। ঠিক আছে, এই যে গৌণ পর্দা সেটা 3 নম্বর ধাপ। সেটা কিসের দিকে আসছি আমি? এই যে প্লাজমা পর্দার দিকে। তারপরেই থাকছে কি প্লাজমা পর্দা বা কোষ পর্দা, যেটাই বলবে। তাহলে প্লাজমা পর্দা বা কোষ পর্দা। ওকে, আচ্ছা এখানে এই যে তোমার গৌণ পর্দা, এই যে গৌণ পর্দা এটা গঠিত হয় সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন দিয়ে। এটা যথেষ্ট পুরু হয়। দেখো ছবিতে যখন আমি এঁকেছি, দেখো এই যে সবুজ ডটের অংশ, যেটা কিভাবে দাঁড়াও, এখানে সবুজ দিয়ে আমি দাগ দিয়ে দিই। এই অংশটা দেখো সবচেয়ে মোটা অংশ, তাই তো? এইটাই হলো গোটাটা তোমার গৌণ পর্দা। তাহলে এইটাই হলো সবচেয়ে পুরু, সেই জন্য গৌণ পর্দা পুরু, মানে এই তিনটের মধ্যে সবচেয়ে পুরু গৌণ পর্দা। এবং সেই গৌণ পর্দা তৈরি হয় সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিই কি কি দিয়ে তৈরি। সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এগুলোর দ্বারা গঠিত। এবার আসি এই যে কোষ প্রাচীরের কাজ কি। কোষ প্রাচীর কারে দেহে দেখা যাচ্ছে? উদ্ভিদ কোষে। কেন উদ্ভিদ কোষেই দেখা যাচ্ছে? কারণ উদ্ভিদ কোষের একটা বিশেষ প্রোটেকশন দরকার, যেটা প্রাণী কোষের ক্ষেত্রে প্রয়োজন নেই। কেন? কারণ একটা উদ্ভিদ যেখানেই জন্মায় সেখানেই তাকে দাঁড়িয়ে থাকতে হয়। সেই জায়গার যে বাতাস, ধরো ঝড়, আর্দ্রতা, বৃষ্টিপাত সমস্ত সহ্য করতে হয়। সেই জন্য এদের কোষের বাইরে একটা বেশি আস্তরণ থাকে এদের প্রোটেকশনের জন্য। তাহলে এই যে কোষ প্রাচীর, এর প্রধান কাজ কি? এদের যে কোষগুলোকে, সেগুলোকে বাইরে থেকে, বাইরের আঘাত থেকে রক্ষা করা বা বাইরের পরিবেশ থেকে রক্ষা করা। দ্বিতীয় হলো কোষকে যান্ত্রিক একটা দৃঢ়তা দেওয়া। মানে ধরো একটা কোষ রয়েছে, সেই কোষের বাইরে যদি একটু বেশি আস্তরণ থাকে, কি হবে? কোষটা বেশি স্টেবল হবে, সেইটাই হচ্ছে। আর তৃতীয় হলো কি, এটার মাধ্যমে দুটো কোষের মধ্যে কিন্তু সংযোগ স্থাপন হয় এবং বিভিন্ন জিনিস আদান প্রদান হয়। যেমন ধরো জল, খনিজ পদার্থ, এই সমস্ত কিছুর আদান প্রদান হচ্ছে। তাহলে কোষ প্রাচীর কি করছে? ভিতরের যে কোষের ভিতরে যে নিউক্লিয়াস এবং এখানে যে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম মানে হলো শুধু সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম মানে হলো সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, এই দুটোকে রক্ষা করছে। সেই জন্যই থাকে হলো তোমার কোষ প্রাচীর। বোঝাতে পারলাম? এছাড়াও কিছু কিছু ব্যাকটেরিয়ার শরীরেও দেখা যায়, কিন্তু ব্যাকটেরিয়ার শরীরে যে তোমার এই যে কোষ প্রাচীর দেখা যায়, সেটা কিন্তু পেপটাইড ও গ্লাইকান দ্বারা তৈরি, এটা নয়, মানে একটু অন্যরকম, সেটার গঠন ভিন্ন। ঠিক আছে, এবার আসি কোষ পর্দায়। এই অংশটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে এই জায়গাটা বুঝবে এবং এই জায়গা থেকে কিন্তু ফ্রিকোয়েন্ট প্রশ্ন আসে এবং 11-12 জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝে নাও। এই যে কোষ পর্দা কাকে বলছে? প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরে দিকে যে অতি সূক্ষ্ম, স্থিতিস্থাপক, প্রবেধক ভেদ্য, লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় সজীব আবরণ থাকে, মানে 3টে স্তর আছে, সেটাকেই বলছে হলো কোষ পর্দা। তাহলে কি কি বৈশিষ্ট্য বলেছে? সূক্ষ্ম, স্থিতিস্থাপক, প্রবেধক ভেদ্য। প্রবেধক ভেদ্য মানে কি? দেখো এই যে ভেদ্যতা, কোষের বাইরের যে আবরণ থাকে সেগুলোর ভেদ্যতা বিভিন্ন রকম হয়। যেমন আগেরটায়, যেমন কোষ প্রাচীরের ক্ষেত্রে আমি কি বললাম, সেগুলো সব ভেদ্য, মানে ভেদ করে যেতে পারে, মানে এক কোষ থেকে অন্য কোষে এই যে কোষ প্রাচীর অংশটা ভেদ করতে পারে, যে কোনো আয়ন, যে কোনো জল, এগুলো। ঠিক আছে, কিন্তু এটা হলো প্রবেধক ভেদ্য, মানে এই ক্ষেত্রে এই যে কোষ পর্দা, এটা চুজ করে কোন জিনিসটা কোষের ভিতরে ঢুকতে পারে, কোন জিনিসটা প্রবেশ করতে পারে না। সেই জন্য এটাকে বলা হয় প্রভেদক ভেদ্য। আবার হয় অর্ধভেদ্য, কিছু কিছু জিনিস প্রবেশ করতে পারে, কিছু কিছু জিনিস প্রবেশ করতে পারে না। প্রভেদক ভেদ্য হলো কোষ পর্দায় চুজ করে নেয় যে কে কোষের ভিতরে প্রবেশ করবে, কে করবে না। ঠিক আছে, আর এটা তৈরি হলো লাইপোপ্রোটিন। দেখো ভালো করে নামটা ভাঙলে বুঝতে পারবেন, লাইপো কথাটা এসছে লিপিড থেকে, প্রোটিন মানে এটা লিপিড আর প্রোটিন এই দুটো দ্বারা গঠিত। এটা ত্রিস্তরীয় আবরণ। কি কেন ত্রিস্তরীয় আবরণ? এটার যে লেয়ার দেখা যায় এই রকম দেখা যায়। ঠিক আছে, আচ্ছা এগুলোর ক্ষেত্রে এই যে এই অংশগুলো, এই যে গোল গোল মাথার মতো আঁকছি, এইগুলো হলো প্রোটিন। তাহলে দুটো ধারে প্রোটিন, আর মাঝের এই অংশটা হলো লিপিড।
পিএলপি গঠন এটাকে বলে, মানে বাইরের দিকে প্রোটিন, মাঝে লিপিড, আবার প্রোটিন, সেই জন্য তিনটে স্তর বলছে। এই একটা স্তর মানে প্রথম প্রোটিনের স্তর, তারপর এই যে গোটাটা লিপিডের স্তর, তারপর আবার এটা প্রোটিনের স্তর, এই জন্য এটাকে বলছে হলো পিএলপি গঠন বা প্রোটিন লিপিড প্রোটিন গঠন। এইটাকে বলছে হলো কোষ প্রাচীর, এটাই কোষকে ঢেকে রাখছে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি এই যে পিএলপি গঠনের ক্ষেত্রে বললাম, এক্ষেত্রে প্রোটিন থাকে প্রায় 50%, লিপিড থাকে প্রায় 40%। তাহলে তোমরা বলবে বাকি 10% কোথায় গেল? বাকি 10% থাকে হলো তোমার কার্বোহাইড্রেট। এই যে বললাম তোমাদের এই যে পিএলপি গঠন, এটা বিজ্ঞানী রবার্টসন বলেছিলেন, তাহলে এই মডেলটাকে বলা হয় রবার্টসনের পিএলপি মডেল। ঠিক আছে, এখান থেকে অনেক সময় মানে কোষ পর্দার না দুই রকম মডেল হয়, একটা রবার্টসনের মডেল এটা, আর একটা হয় হলো সিঙ্গার নিকলসনের মডেল, সেটা হলো তরল মোজাইক মডেল। তরল মোজাইক মডেল হলো সেটা যেটা আমি উপরে ছবিটা এঁকেছি। দেখো এক্ষেত্রেও খেয়াল করে দেখো, আমি যে এই যে কালো কালো ডট ডট এঁকেছি এগুলো হলো সব প্রোটিন। প্রোটিন বলে আমি ছোট করে পি লিখছি, ঠিক আছে, এত তো জায়গা নেই। আচ্ছা, এই যে গোটা অংশটা এটা হলো লিপিড, আর এখানে হলো প্রোটিন। তাহলে তোমরা বলবে যে এটা এই যে সিঙ্গার নিকলসনের যে মডেল, মানে এটা তো কি বলবো মডেল কেন বলা হচ্ছে, এটা দুজনেই দুই রকম ভাবে ভেবেছিলেন, ঠিক আছে, তখনও আবিষ্কার করা হয়নি, পরে আবিষ্কৃত হয়েছে, সেই জন্য তখন মডেল হিসেবে বলা হয়েছিল। এই যে পিএলপি, এটাও তো পিএলপি মডেল রয়েছে, দেখো এটার ভিতরে আরো অনেক কিছু ইনসার্টেড রয়েছে। আচ্ছা দেখো এখানে ভিতরে বড় করে একটা গোলাকার বস্তু রয়েছে, এটা হলো অন্তঃস্থ প্রোটিন, তার মানে এটা হলো একটা প্রোটিন যেটা এর ভিতরে একদম ঢুকে আছে, সেটাকে বলছে হলো অন্তঃস্থ প্রোটিন। আর একটা প্রোটিন দেখো আরো একটা এঁকেছি, সেটা হলো দেখো এরকম ভাবে রয়েছে, এটাকে বলা হলো বহিস্থ প্রোটিন। তাহলে এটা হলো বহিস্থ প্রোটিন, যেটা পর্দার পুরোপুরি ভিতরে নেই। এবার দেখো এই যে দুটো প্রোটিনের সাথে ওপরে আমি শিঙের মতো এঁকেছি, যেন মনে হচ্ছে গাজরের ওপরে একদম গাছ গজিয়েছে, সেই জিনিসটা আসলে হলো তোমার গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন, আচ্ছা এই দুটোই কিন্তু গ্লাইকোপ্রোটিন, এটার মাথাতেও যেটা রয়েছে এটার মাথাতেও যেটা রয়েছে। আচ্ছা গ্লাইকোপ্রোটিন নামটা এখানে ভাঙি, গ্লাইকোপ্রোটিন নামটা ভাঙলে কি কি পাবো? গ্লাইকো কথাটা এসছে, মানে গ্লাইকো ধরে নাও যে গ্লাইকো কথাটা হলো তোমার গ্লুকোজের সাথে যুক্ত, তাহলে এখানে গ্লুকোজ থেকে গ্লাইকো কথাটা এসছে, আর হলো প্রোটিন, তার মানে এটা এটা কি কি দ্বারা গঠিত? কিছুটা কার্বোহাইড্রেটও রয়েছে, কিছুটা প্রোটিনও রয়েছে, সেই কারণে আমি এখানে বললাম না যে 10% থাকে হলো কার্বোহাইড্রেট, সেইটাই হলো এই অংশটা। ঠিক আছে, এবার দেখো এখানে এঁকেছি একটা চ্যানেলের মতো অংশ, যেটার ভিতরে মাঝ বরাবর এরকম একটা ফাঁকা ছিদ্র আছে, যেটার ভিতর দিয়ে কোষের ভিতরে প্রবেশ করতে পারে কোনো জিনিস। ঠিক আছে, ধরো এইটা ধরো কোষের বাইরের আবরণ, এই দিকে ধরো নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে, এদিকে ধরো নিউক্লিয়াস রয়েছে, তাহলে বোঝাতে পারলাম যে এইটা ধরো কোষের আবরণ, এরকম ভাবে পুরোটা ঘিরে রেখেছে, এবং এইটা নিউক্লিয়াস, তার মানে এটা কোষের ভিতরের দিক, এটা কোষের বাইরের দিকের অংশ। এইখান দিয়ে কোনো না কোনো ধরো আয়ন বা কোনো পদার্থ এর ভিতরে প্রবেশ করতে পারে, ঠিক আছে, এটাকে বলা হয় হলো চ্যানেল। তাহলে এই দুটো প্রোটিন এবং প্রোটিনের মাঝে রয়েছে ছিদ্র, সেটার ভিতর দিয়ে বাইরে থেকে কোনো জিনিস ঢুকতে পারে, সেই কারণেই এই যে প্লাজমা পর্দা বা এই যে কোষ পর্দা, এটাকে বলা হয় হলো প্রভেদক ভেদ্য। প্রভেদক ভেদ্য মানে যা কোনো কোনো জিনিস করা নিজেরা চুজ করে না, সেটা কোষের ভিতরে ঢুকতে পারে, সেটা প্রবেশ করে এইটার মাধ্যমে, এই যে প্রোটিন দুটোর মাঝে যে ছিদ্র সেটা দিয়ে প্রবেশ করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে দেখো এবার দেখো এই যে প্রোটিন, এই যে গোলাকার যে অংশগুলো রেখেছি, এটার মাথায় দেখো এখানে আবার একটা অ্যান্টেনা রয়েছে, এইটা কি? এইটা হলো গ্লাইকোলিপিড। কি থাকে? গ্লাইকোলিপিড। গ্লাইকোপ্রোটিনের মতো গ্লাইকোলিপিড কি দ্বারা গঠিত? নামটা ভাঙলেই বুঝতে পারবে, গ্লাইকো আর লিপিড মানে হলো তোমার গ্লুকোজ আর লিপিড, মানে এক্ষেত্রেও কিছুটা কার্বোহাইড্রেট রয়েছে। এবার তোমরা বলতে পারো এই যে মাথার উপর এই যে এই অংশগুলোতে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড কেন রয়েছে? কারণ এই যে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড এগুলো একটা কোষ পাশের কোষের সাথে অনেক সময় কোষের সিগন্যালিং হয়,
একটা কোষ থেকে কোনো পদার্থ খরিত হলে পাশের কোষে প্রবেশ করে বা একটা কোষ থেকে কোনো কিছু বার করে দেয়, যে কোষের সিগন্যালিং, কোষের অ্যাডিশন মানে একটা কোষের সাথে একটা কোষ যুক্ত হওয়া, এই জিনিসগুলোতে এই জায়গাটা সাহায্য করে। এখানে বলে রাখি এই যে সিঙ্গার আর নিকলসনের যে এই যে মডেল, যেটা হলো তোমার দ্বিস্তরী মডেল, মানে দুটো স্তর এখানে বলা হচ্ছে, মানে প্রোটিন একটা আর এই মাঝের স্তরটা, এর ভিতরে যে প্রোটিনগুলো রয়েছে প্রোটিনগুলোর ফ্লিপ ফ্লপ গতি দেখা যায়। মানে ফ্লপ গতি মানে ধরো এই জিনিসটা এরম ছিল, এরম হয়ে গেল, ঠিক আছে, এই জিনিস এই যে গতি মুভমেন্ট দেখা যায়, ঠিক আছে, সেই জন্যই এনারা বলেছিলেন যে তরল মোজাইক মডেল। মোজাইক মানে হলো এটা লিপিড, মানে মাঝে যেহেতু লিপিড রয়েছে, ফসফোলিপিড রয়েছে, এটা স্থির নয়, ঠিক আছে, এটা পাশেরটার সাথে মানে এটা একদম স্থির বা একদম আবদ্ধ এরকম নয়, তার সাথে সাথে এদের মধ্যে ফ্লিপ ফ্লপ গতি দেখা যায়। যে প্রোটিনগুলো আছে সেগুলোর মধ্যেও ফ্লিপ ফ্লপ, এগুলোর মধ্যে কিন্তু এই যে ফ্লিপ ফ্লপ গতি দেখা যাচ্ছে, ঠিক আছে। এই কোষ পর্দার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো এই যেগুলো এঁকেছি, এইটা ধরো প্রোটিন অংশটা, তার সাথে একটা অংশ রয়েছে এইরকম, ঠিক আছে, এই যে, তাহলে এই অংশটা হলো প্রোটিন, এই অংশটা হলো লিপিড। হ্যাঁ, তোমরা জলের মধ্যে মানে খেয়াল করবে, ধরো জলের মধ্যে তেল ঢালবে, তেলটা কি হয় উপরে ভাসে, এবার খেয়াল করবে একটা কিছু ধরো ওর ভিতর চোবালে, মানে একটা চামচ বা তোমার আঙুলটাই ওর ভিতরে চোবালে, দেখবে তেলটা কিন্তু তোমার আঙুলের চারপাশে পুরোটা লেগে গেল, ঠিক আছে। ঠিক তার মানেটা কি, যে তেলটা জলে থাকতে চাইছে না, তোমার চামড়ার সাথে চলে আসছে বা ওরা গুটিয়ে আসে। ঠিক একইভাবে এক্ষেত্রে প্রোটিনটা বাইরের দিকে থাকে, লিপিডটা ভিতর দিকে থাকে। সেই জন্য লিপিডটা যেহেতু ভিতর দিকে থাকে, এটাকে বলা হয় হলো নন পোলার, আর এটাকে বলা হয় হলো পোলার। পোলার মানে যেটা ধারে থাকে, মেরুতে থাকে। যেহেতু প্রোটিনটা বাইরের দিকে থাকে তাই এটাকে পোলার অংশ বলা হচ্ছে, আর এটার ক্ষেত্রে এটা নন পোলার, লিপিড অংশটা নন পোলারের দিকে থাকে, ঠিক আছে। তাহলে এটা হলো কোষ পর্দার গঠন। এবার কোষ পর্দা কি কাজে লাগছে, প্রথম যে কাজ সেটা হলো, যেহেতু কোষ থাকছে, কোষের ভিতরে এতগুলো অঙ্গাণু রয়েছে, সেইগুলোকে ঘিরে রাখছে, কোষের একটা প্রোটেকশনের কাজে প্রথম যেটা সেটা হলো কোষের প্রোটেকশন। দ্বিতীয় হলো এই যে পাশের কোষের সাথে সংযোগ স্থাপন করা, এবং পাশের কোষ থেকে কিছু পদার্থ ক্ষরণ হলে সেটা এই কোষে আসা, এই কোষ থেকে কিছু ক্ষরণ হলে সেটা পাশের কোষে চলে যাওয়া, এরকম হতে পারে। তার সাথে এই যে কোষ পর্দা থেকে কিন্তু এই কোষের ভিতরে বেশ কিছু অঙ্গাণু তৈরি হয়। কোষ পর্দা থেকে তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয় পর্দা, তারপর সেখান থেকে গলগি বস্তু, এরকমভাবে অনেকগুলো তার মানে কোষ অঙ্গাণু এখান থেকেই তৈরি হচ্ছে। আর কোষের যে ব্যাপন এবং অভিস্রবণ, মানে একটা কোষ থেকে আর একটা কোষের মধ্যে সংযোগ স্থাপন, সেটা ব্যাপন অভিস্রবণের মাধ্যমে, এটাকে বলে কোষান্তর ব্যাপন এবং অভিস্রবণ। কোষান্তর মানে কোষ অন্তর, মানে দুটো কোষের মধ্যে ব্যাপন এবং অভিস্রবণের মাধ্যমে সংযোগ স্থাপন করা, এটাই হলো প্রধান কাজ। পরের টপিক হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কাকে বলে? প্রোটোপ্লাজমের যে অর্ধতরল স্বচ্ছ দানাদার পদার্থ যা নিউক্লিয় পর্দা ও কোষ পর্দার মাঝে অবস্থান করে তাকে সাইটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজমের অংশ কেন বলছে? প্রোটোপ্লাজম মানে হলো সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসকে বাদ দিয়ে যেটা পড়ে থাকে প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াস বাদ দিয়ে পড়ে থাকে কি? সাইটোপ্লাজম। তাহলে এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের প্রধানত দুটো অংশ, একটা ধাত্র মানে যে লিকুইড পোর্শনটা, আর একটা হলো সাইটোপ্লাজমীয় কঙ্কাল। এই যে সাইটোপ্লাজমের ভিতরে একটা কঙ্কাল অংশ আছে, সেটা তৈরি হয় অনুনালিকা মানে ছোট ছোট তন্তুর মতো অংশ, ছোট ছোট নলের মতো অংশ দ্বারা। তাহলে কি কি দ্বারা তৈরি? অনুনালিকা আর অনুতন্তু দ্বারা তৈরি। আচ্ছা, এই যে সাইটোপ্লাজমকে বিভিন্ন ধরনের দেখতে হয়। কোনোটা হয় দানাদার, এর ভিতরে ছোট ছোট দানা রয়েছে, কোনোটা হয় সূত্রাকার, ভিতরে ছোট ছোট মানে সুতোর মতো, মনে হচ্ছে অনেক সুতো রয়েছে, জালকাকার, সুতোগুলো পেঁচিয়ে যখন জাল সৃষ্টি করে সেটা জালকাকার। অ্যালভিওলার, ছোট ছোট ছিদ্রযুক্ত দেখে মনে হবে ওপর থেকে, এইরকম দেখে মনে হয়। তাহলে এই এতগুলো ধরন হতে পারে সাইটোপ্লাজমে। এই উপাদান দুই রকম হয়, ম্যাক্রো উপাদান মানে যেটা বেশি পরিমাণে আছে, মাইক্রো উপাদান মানে যেটা কম পরিমাণে আছে। ম্যাক্রো উপাদান যেগুলো, সেগুলো হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস। এইগুলো মাইক্রো উপাদানের মধ্যে পড়ছে হলো কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, বোরন, এগুলো, ঠিক আছে। তাহলে সাইটোপ্লাজমের কাজ কি? সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের যে কোষের বিপাক ক্রিয়া সেটা সংঘটিত হচ্ছে, বিভিন্ন বিক্রিয়া ঘটছে। তার সাথে সাথে এই যে সাইটোপ্লাজমের মাধ্যমে কোষ অঙ্গাণু থেকে জিনিস, বিভিন্ন পদার্থ খরিত হচ্ছে এবং কোষ থেকে পাশের কোষে যাচ্ছে এবং সে পাশের কোষ থেকে একটা কোষে আসছে। তাহলে সাইটোপ্লাজম কিন্তু একটা বিপাক ক্রিয়ার ক্ষেত্রে বা
কোষটাকে, কোষের ভিতরে বিভিন্ন কাজ করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।